সাজকাহন আসলে আমাদের এক একজনের রুচি অনুযায়ী আমরা এক এক রকম সাজি। তবে কিছু সাজ আছে নিজের পছন্দে, কিছু সাজ আছে অন্যের পছন্দে, আর কিছু সাজ আছে আমরা যদি নাটক, সিনেমা বা গানের কোনো বা নৃত্যের কোনো বিষয় থাকে তখন তার সাথে মিলিয়ে আমাদের সাজকাহন হয়। তার মানে কি শাড়ি পরবো, কি গয়না পরবো, এই সাজকাহনের কিন্তু কোনো শেষ নেই, এর কখনোই শেষ হবে না। যুগে যুগে এই সাজকাহনের পরিবর্তন হবে, আবার পুরনোর দিকে আমরা চলে যাই, আবার নতুনকে ধারণ করি, আবার একটু পুরনোকে ধরে রাখি, এই নিয়ে আমাদের চলে সাজকাহন। শুভ সন্ধ্যা, আমি মুনিরা ইউসুফ মেমি, নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায় আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আমাদের স্টুডিওতে অতিথিরা আছেন আড্ডা দেওয়ার জন্যে, আর জুমে তো থাকছি। আর আপনারা যারা নারীরা আছেন তারাও চাইলে জুমে যুক্ত হতে পারেন। আমাদের এই টেলিভিশন স্ক্রিনে পাসকোড আইডি দেওয়া আছে, টেলিফোন নাম্বার আছে। তো ফিরে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি। জি ভালো আছেন। আজকে যে সাজকাহন, আপনাদের শাড়ি তো বলে দিচ্ছে। হ্যাঁ, সাজকাহনের কি বলে সংজ্ঞা। আমার শাড়ির আঁচলে কিন্তু রবীন্দ্রসঙ্গীত লেখা আছে। আসলে এক একজনের এক এক রকম রুচি, এক এক রকমের চিন্তা চেতনা। তবে আমাদের তিনজনের মধ্যে মানে আজকে খুব মিলে গেছে, তিনজনই সংস্কৃতি কর্মী, যার জন্য আমাদের শাড়ির ধরনগুলো কাছাকাছি একেবারে। তো পরিচয় করে দিচ্ছি প্রথমে অদিতি দাস, সংস্কৃতি কর্মী। ভালো লাগছে অদিতি? ধন্যবাদ, আপনাকে খুবই সুন্দর লাগছে, মানে সবসময়ই লাগে। তাই নাকি? অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। এরপরে আছে রাফাত আরিফিন রমা, সংস্কৃতি কর্মী। তোমার শাড়িটা অনেক সুন্দর, অনেক কিছু ছবি, অনেক লেখা। আমি দেখছিলাম সেই আমাদের মেকআপ রুমে বসেই তোমাদের সাজসজ্জা, ভালোই লাগছে। কাটটা রেখে কাটটা দেখবো। তো আগে আমরা একটু গল্পে যাই, আড্ডায় যাই, তারপরে এই শাড়ির সাজকাহনও কিন্তু হবে, গয়নার সাজকাহনও কিন্তু হবে। কোত্থেকে আসলো, কিভাবে গয়নাটা পছন্দ করা হলো, কিভাবে কেনা হলো, এগুলোও জানতে চাবো। তো অদিতি, তুমি যে জায়গাটা আছো সেই জায়গা নিয়ে একটু কথা বলো, শুনতে চাই। আমার যেটা মনে হয়, আমরা যারা বাংলাদেশে যারা শিল্পচর্চা করি তাদের তো একটু ব্যারিয়ার থাকেই। আপনি নিজেও যেহেতু আপনি অনেক দিন ধরে কাজ করছেন, আরও আগে থেকে, আমরা যেহেতু আপনার আরও পরে কাজ করছি, বা রমা হয়তো আরও পরে করছে, অনেক কিছু আমাদের ফেস করা লাগে। তো সেই যুদ্ধটা জয় করে আমরা এগিয়ে যাচ্ছি। তো এই লড়াইটা সারা জীবন থাকবে, এটাই মনে হয় আর কি। তবে এটা যেমন যে আমরা যে লড়াইটা করেছি, আমাদের আগের প্রজন্ম আমাদের পথটাকে একটু মসৃণ করে দিয়েছে, আমরা আবার পরের প্রজন্মের জন্য পথ মসৃণ করে দিয়েছি, তোমরা আবার পরের প্রজন্মের জন্য পথ মসৃণ করে দিয়েছো। এভাবেই আমাদের সংস্কৃতির জয় জয়কার হোক, এটা যেন থেমে না যায়। তাই তো রমা, তোমার কাজ নিয়ে, তোমার কিন্তু কাজ নিয়ে কিছু বলনি। আবার ফিরে আসছি রমার সাথে একটু গল্প করি। আমি পড়াশোনা করেছি নাটক নিয়ে। আমার পড়াশোনাটার ধারা হচ্ছে, মানে শুরুটাই হয়েছে নাটক নিয়ে। তো নাটকের পাশাপাশি আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ময়মনসিংহে, সেখানে হচ্ছে নাট্যকলা ডিপার্টমেন্টে পড়েছে, মানে নাট্যকলা নিয়ে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে। আর আমার যেটা শখের কাজ সেটা হচ্ছে আমার নাচ করা। তো এটা পাশাপাশি নাচ করছি, সাথে আমি একটা স্কিন কেয়ার ব্র্যান্ডে কাজ করছি এখন। আমার বলতে গেলে আমার প্রফেশন নাটক সব কিছু শুরু হয়েছে এই নেক্সাসকে দিয়ে আর কি। প্রথম শুরু হয়েছে আমার। আজকে নেক্সাস টেলিভিশনে গেস্ট হয়ে আসলে। আজকে আমি এখানকার গেস্ট। আচ্ছা, তো অদিতি, তোমার কাজ নিয়ে একটু কিছু বলো। আচ্ছা, আমি হচ্ছে ছোটবেলা থেকে গান করেছি, মানে আমার বাবা খুব পছন্দ করতো গান, আমাকে গান শিখিয়েছে। আচ্ছা, তো নতুন কুড়িতে আমি গান করেছি, তারপরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা। এগুলো আসলে আমার মনে হয় কি, আমার বাবা মা কেউই নেই জীবিত, তো বাবার কারণেই আমার এটা হয়েছে যে আমি গান শিখতে পেরেছি, কারণ পরিবারের ভূমিকা তো থাকেই। আর প্রফেশনালি আমি সাংবাদিকতা করতাম, এই মুহূর্তে আমি জব করছি না আর কি। নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অফ ড্রামা, যেটা ওই যে নাগরিক নাট্যাঙ্গন যে থিয়েটারটা আছে, শ্রদ্ধেয় ইনামুল হক স্যার, লাকি ইনাম ম্যাম, হৃদি হক, ওনারা আছেন ওটাতে। ওই কোর্সটা আমি করি 2012 সালে। তো থিয়েটার করছি এখন, ফ্রিল্যান্স লেখালেখি করছি, গান করছি, এই তো। গান তো শুনবই আজকে। তো তোমার এই সাজসজ্জাটা নিয়ে একটু বলো, যে এইটা কি তুমি ছোটবেলা থেকেই ধারণ করেছো, নাকি তোমার এই সাজসজ্জায় পরিবর্তনটা আসছে হয়তো নাটকে এসে বা সংস্কৃতি অঙ্গনে এসে? না, আমি একটু ছোটবেলা থেকে পারিবারিকভাবেই তুমি এভাবেই ব্যতিক্রম ছিলাম। আমার বাড়ি কিন্তু সিলেটে।
আচ্ছা। তো বাংলাদেশে যেটা হয় যে ঢাকার বাইরে কিন্তু দেখা যায় যে পোশাক আশাকে আরো রেস্ট্রিকশন থাকে, কিন্তু আমি যেহেতু সনাতন ধর্মের, আমাদের শাড়ি পরার যে চলটা সেটা হচ্ছে একদম স্কুল লাইফ থেকেই শুরু হয়ে যায় সরস্বতী পুজোতে। প্রথম কিন্তু আমরা ওই যে সরস্বতী পুজোতেই শাড়ি পরি, সাদা শাড়ি লাল পাড় ছিল এক সময়, তখন শুরু হয়। গড়দের শাড়ি ছিল, যাদের একটু অবস্থা ভালো সিল্কের গড়দের লাল পাড় আর নইলে সুতির। তো তখন শাড়ি পরতেও পারতাম না, মা হয়তো একটু কুচি ঠিক করে দিল, দৌড় দিয়ে চলে গেলাম একটু মানে অঞ্জলি দিতে বা বান্ধবীদের সাথে ঘুরতে। বিদ্যা দেবী, হ্যাঁ বিদ্যা দেবীর আরাধনা। তো আমাদের ওই ধর্মীয়ভাবে এটা চলে আসে কিন্তু শাড়ি পরার বিষয়টা আর কি, মানে একদম কিশোরী বয়স থেকে। বই রেখে আসতে আমরা ছোটবেলায় দেখেছি সরস্বতী পুজোর সময় অনেকের বই রেখে আসতো দেবীর পেছনে, বিদ্যা দেবী, এবং বলতো সরস্বতী মা বিদ্যা দিবা না। আমার বন্ধুদের আমি বলতে শুনেছি ছোটবেলা বলতো যে, তা আমি আবার বলতাম এই যারা ফাঁকিবাজ, তা আমি বলতাম আমি তো একটু ফাঁকিবাজ, আমিও কি একটু বিদ্যা চাইবো নাকি তোদের দেবীর কাছে। খুব মজা করতাম ছোটবেলায়। আমাদের সময় তো আসলে মানে ধর্ম টর্ম এসব নিয়ে কোনোদিন কোনো কথা আসতো না আসলে। হ্যাঁ, তখন আমরা আজকে মানে এগুলো নিয়ে আমাদের মাথার ভেতরে কাজ করতো না। তারপর তো যেটা হয়েছে, হ্যাঁ আপনি যেটা বলেছেন যে পোশাকের পরিবর্তন, হ্যাঁ পোশাকের যে পরিবর্তনটা সেটা আগে যেরকম ছিল এখন কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন আমি আমার হয়তো মা মাসির, বিশেষ করে আমার মাসির একটা ছবি দেখেছি পুরনো, ওইখানে উনি স্লিভলেস পরেছে, আবার দেখা গেল মাঝখানে কিন্তু নেই, স্লিভলেসের চলটা নেই, আবার এখন আমরা পরছি। তো ভেরিয়েশন হচ্ছে, কিন্তু হচ্ছে সেটাই আসলে। আমি আমার বোনদের, তখন আমার জন্ম হয়নি, ওদের পুরনো ছবি দেখেছি অ্যালবামে, স্লিভলেস কামিজ পরা, তারা স্লিভলেস ব্লাউজ পরা। হ্যাঁ, তো তখন ওই সময় ওই মানে অনেক আগের কথা। তো আসলে ফ্যাশনের পরিবর্তন হয় মানুষ যখন যে, আবার আমি একটা জিনিস মনে করি রমা, তোমার কাছে আসছি যে ফ্যাশনের পরিবর্তন ঠিক আছে, কিন্তু সবাই সবকিছু ক্যারি করতে পারে না। কাকে কোনটা মানায় সেটাও একটা ব্যাপার, কিন্তু এটা হচ্ছে টোটালি হচ্ছে কমফোর্টের উপর। আমি কিভাবে পোশাকটা কিভাবে কমফোর্টলি নিব সেটার উপরও ডিপেন্ড করে। আর এখন বর্তমান আমার টাইমে, মানে আমি রিসেন্ট যেহেতু পড়াশোনা শেষ করেছি, বা আমার টাইমের ফ্যাশনগুলো বলি, সেটা হচ্ছে যে আমরা একটু বেশি দেখা যায় যে এটা যেমন একটা প্রিন্ট করা বা বিভিন্ন টাইপের ছবি, বা আমরা যেটাকে বলি খাদি কাপড়, মানে এগুলো হচ্ছে আগে দেখতাম, বাট ওগুলোর প্রচলন এখন আসতেছে। মানে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো, তারপর মুসলিম যেগুলো রাজশাহী সিল্ক, এগুলো কিন্তু অনেক, হ্যাঁ জামদানি তো আছে, এটারও ভ্যারিয়েশন আছে এখন। জামদানি দিয়ে আমরা মনে করতাম জামদানি শুধু শাড়ি আছে, এখন কিন্তু জামদানি 3 পিসও আছে। পড়তে গেলে আমরা যারা টপস পছন্দ করি, ওয়েস্টার্ন, হ্যাঁ ওয়েস্টার্ন পছন্দ করি, তো এই টাইপেরও মানে ওগুলো দিয়ে এখন এই ফ্যাশনগুলো চলতেছে। তো আমার কাছে একটু দেখা যায় যে আরেকটা আছে যে প্যাচওয়ার্ক টাইপের এখন যেটা বের হয়েছে, বিভিন্ন কাঁথার বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন কালারের। তো এই কালারফুলগুলো মিলে আমার মনে হয় যে না, আমার মনে হয় যে আমি কালারফুল কিছু পরলে তখন আমাকে একটু অন্যরকম, বা আমার একটু তোমার ভালো লাগে, হ্যাঁ আমার ভালো লাগা, বা হচ্ছে আমি একটু আলাদা, মানে এটা আসলে নিজেকে আলাদা দেখায় আর কি। এই কারণে আমি সবসময় একটু কমফোর্ট, বা আমার যেভাবে মনে হয় যে আচ্ছা শাড়ি। এখন অবশ্য দেখা যায় যে ওয়েস্টার্নের সাথে অনেকে শাড়িও পরছে, তারপর হচ্ছে মানে আগে ফিউশন, হ্যাঁ ফিউশন অনুযায়ী আর কি, এইভাবে আর কি কেস পড়ছে অনেকে, এই আর কি, মানে যে ক্যারি করতে পারে। অদিতি, তোমাকে একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ঘুরে ফিরে একটা রাবীন্দ্রিক সাজ কিন্তু আছে, যেটা আমি তোমার মধ্যে আমি অনেকটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকটা দেখতে পাচ্ছি। রাবীন্দ্রিক সাজে চুল ছাড়াও থাকে, চুলে একটা খোপা থাকে, একটা বেনি থাকে, একটা ফুল গোজানো থাকে, আর গয়নাগুলো একেবারেই আমাদের চিরাচরিত সেই চেনা সেই গয়নাগুলো, যেটা এই শাড়ির সাথে গেছে। তো এই যাওয়াটাও কিন্তু একটা বুঝতে পারে। এখন যদি তুমি এই শাড়ির সাথে একটা গোল্ডের গয়না পরতে নিশ্চয়ই যেত না, ভালো লাগতো না। তো এই চিন্তাটা, এই যে এরকম শাড়ির সাথে গয়নাটা, এটা তুমি কিভাবে চিন্তা করলে? সবসময় কি তুমি এইভাবেই রাবীন্দ্রিক ইয়েতেই সাজো, শাড়ি পরার অভ্যাস আছে? আমি তো রবীন্দ্রনাথের ফ্যান, শাড়ি তো ঠিক আছে, আজকাল শাড়ি পরতে চায় না কেউ। হ্যাঁ, তুমি কি শাড়ি পরো নাকি এই প্রোগ্রামের জন্য শাড়ি? না, আমি অকেশনালি শাড়ি পরি। অকেশনালি, এমনি তো ক্যাজুয়াল ড্রেস দেখা যাচ্ছে যে জিন্স পরছি, টপস পরছি, যেটা এখন সবাই পরে, কিন্তু আমি অকেশনালি আমি সালোয়ার কামিজও কম পরা হয়, আমার শাড়ি পরা হয়। আমার কাছে মনে হয় কি, মানে আমাকে আমার কমফোর্ট লাগছে কিনা, এবং আরেকটা বিষয় হচ্ছে আমাকে মানাচ্ছে কিনা। মানে সালোয়ার কামিজের চেয়ে আমার কাছে মনে হয় শাড়িতে আমাকে সুন্দর লাগছে।
এটা কিন্তু একটা সুন্দর লাগছে। এটা আমার ক্ষেত্রেও মনে হয় যে না এখন মানে শাড়িটা না একটা মনে হয় যে শাড়ি পরলে আমাকে অনেক সুন্দর লাগবে, মানে আমার সবথেকে বেশি পছন্দ হচ্ছে শাড়ি। এটা শুধু আমার না, এখন বর্তমানে অনেকেই দেখা যায় যে বিভিন্ন প্রোগ্রামগুলোতেই তারা হচ্ছে শাড়ি, মানে বেশিরভাগ সালোয়ার কামিজের থেকে শাড়িটাই বেশি দেখা যাচ্ছে এখন। না আমাদের এখন ডিজাইনাররাও কিন্তু ঘুরে ফিরে এই যে শাড়ি বেশ আগে থেকে চলে আসছে, বৈশাখের শাড়ি সবচেয়ে বেশি হচ্ছে বৈশাখের শাড়ি, তারপরে মা দিবস, ফাল্গুন, পহেলা, তারপরে অন্যান্য যে উৎসবগুলোতে শাড়ি, সবকিছুতেই কিন্তু শাড়িটা চলে আসছে এখন। ভালোই লাগে এখন। পুরনো অনেক ফ্যাশনই কিন্তু চলে আসছে। সেই এক সময় কিন্তু যে শাড়িগুলোর কথা বলছি মসলিন, তারপর জামদানি সবসময় চলছে, জামদানি খুব একটা হারিয়ে যায়নি, কিন্তু অনেক শাড়ি আমাদের হারিয়ে গিয়েছিল, যে শাড়িগুলো আবার চলে আসে। শুধু শাড়ি কেন, আমরা এতক্ষণ শাড়ি আর গয়নায় ছিলাম, আমাদের খাবারে, হ্যাঁ আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলো হারিয়ে গিয়েছিল। খাবার নিয়ে একটু শুনি তোমার কাছে। খাবার নিয়ে আসলে মায়ের হাতে রান্না সবচেয়ে ভালো লাগে, মানে বাঙালি খাবারই ভালো লাগে, সেটা নরমাল মুসুর ডালও হতে পারে, আলু ভর্তাও হতে পারে। ঠিক আছে, খাবার এবং অন্যান্য জীবনযাপন নিয়ে আমরা আসছি, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই আমাদের এই সাজ কাহন নিয়ে। থাকবেন আমাদের সাথে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আমাদের আরেকজন অতিথি রাস্তার জ্যামে পড়ে গেছে, এটা তো স্বাভাবিক, লাইভ প্রোগ্রাম, তার জন্য তো থেমেও থাকবে না। তবে তার জন্য আমরা অপেক্ষা করেছি যে সে নিশ্চয়ই আসবে। সে এসে গেছে আমাদের মাঝে, আমাদের আড্ডায় যুক্ত হয়ে গেছে। পরিচয় করে দিচ্ছি তার সাথে। মার্শিয়া শাওন, অভিনয় শিল্পী ও মডেল। তোমাকে আমন্ত্রণ, ভালো লাগছে তারপরে তুমি আসতে পেরেছো। আর আজকের বিষয় তো জানোই, সাজ কাহন। তোমার শাড়িটার রং ভীষণ মিষ্টি, অনেক সুন্দর লাগছে তোমাকে। তোমার কাজ নিয়ে একটু আগে বলো, তারপর আমরা সাজ কাহনের আড্ডায় ফিরে যাব। তুমি যে জায়গাটায় আছো সেই জায়গাটা নিয়ে একটু বলো। অনেক অনেক ধন্যবাদ আপু, এবং সবার কাছে দুঃখিত আমার দেরির জন্য, জানি এটা অজুহাত নয়, তবুও না না ঠিক আছে। এবং আই মাস্ট অ্যাডমিট সবাইকে ভীষণ মিষ্টি লাগছে, আপনাকেও। আপু, আমি অভিনয় শিল্পী হিসেবে কাজ করছি। আমি মূলত মঞ্চে কাজ করা শুরু করেছি মঞ্চে। বর্তমানে অ্যাক্টোমিনিয়া নামে একটি দলের সঙ্গে আমি কাজ করছি। আমাদের একটা প্রোডাকশন যাচ্ছে। এটা গ্রুপ থিয়েটার একটি দল। ওদের আমি যে শোটা করছি সেটার নাম দ্য ম্যান আউটসাইড, উফগ্যাং বোরশাটের একটা জার্মান রাইটার, তার লেখা একটা নাটক নিয়ে আমাদের শো হচ্ছে। পাশাপাশি আমি টিভিসি করছি, ওভিসি করছি, নাটক করেছি, শর্ট ফিল্ম করেছি। এই তো চলছে, সবকিছুই চলছে, কাজ চলছে। এবং তোমার এই কাজগুলোর সাথে সাজ কাহন ব্যাপারটা ভীষণ জড়িত। হ্যাঁ, কস্টিউমের ব্যাপারটা, ক্যারেক্টার অনুযায়ী কস্টিউম পরতেই হবে ক্যারেক্টারটাকে বিশ্বাসযোগ্য করার জন্য। সেই গল্প একটু করতে পারো, শুনি। এতক্ষণ তো আমরা তো গল্প করলাম, তোমার সেই গল্পগুলো একটু শুনি। আসলে আপু, আপনি তো জানেন যে প্রতিটা চরিত্র নির্মাণের পেছনে বেশ কিছু শ্রম থাকে, এবং সাজগোজ বা আনুষঙ্গিক যে পোশাক, সেটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পোশাক এবং সাজ আমি মনে করি ফুটে ওঠে অ্যাবসলিউটলি সম্পর্ক। জি জি, আমি প্রতিটা চরিত্রেও যখন আমার কাছে কোনো স্ক্রিপ্ট আসে, আমি চেষ্টা করি যে প্রতিটা চরিত্রেই দেখে যেন একটু আলাদা লাগে সেরকম কোনো এলিমেন্ট রাখতে। একটা চরিত্রের জন্য আমি একবার এখানে তিল করেছিলাম, যে একটু আলাদা লাগুক। একটা চরিত্রে ছিল যে একটা গ্রামের চরিত্র করেছি, তখন শাড়ি পরেছি। আবার শহরের একটা যখন চরিত্র পেয়েছি, তখন একেবারেই অন্যরকম সাজ পোশাক, ওয়েস্টার্ন ছিল। তো আমার নিজেকে মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে যে একবার গ্রামের মেয়ে হচ্ছি, একবার শহরের একজন মেয়ে হচ্ছি। তো এই যে সুইচ অন সুইচ অফ, এটা আমি বেশ এনজয় করি। তবে একটা ব্যাপার কি, যেটা খেয়াল করছি, আগে যেমন চরিত্রের সাথে মিশে যে আমরা আমাদের কস্টিউম এবং আমরা মেকআপ বলি, গেট আপ বলি, মেক ডাউনও হয়, কিন্তু এখন এই জিনিসটা খুব লক্ষ্য করছি যে মেকআপ নিয়ে, ঘুমের দৃশ্য মেকআপ নিয়ে ঘুমাচ্ছে। মানে আমি কিন্তু যখন অভিনয় করব, আমাকে সে এখন হয়তো একজন হেল্পিং হ্যান্ড, চুল কালার করে হতে পারে, সে ফ্যাশন করে হতে পারে, কিন্তু আমি যখন বিশ্বাসযোগ্য করে তুলবো চরিত্রটাকে, তখন কিন্তু আমাকে একটু ওইভাবেই ভাবতে হবে। দেখা যাচ্ছে যে একজন হেল্পিং হ্যান্ডের চুল কালার, অনেক ভারী মেকআপ, এইগুলা কিন্তু
সবসময় যে হয় না তা না, কিন্তু এই ভুলগুলো খুব দেখা যায়। কিন্তু সে ব্যাপারে একজন আর্টিস্টকেই খুব সচেতন থাকতে হয়। তুমি সে ব্যাপারে কি করো? ক্যারেক্টারের সাথে মিলিয়ে তুমি থাকো নাকি তুমি একটু কখনো? আমি আপনার পয়েন্টটা একদমই বুঝতে পেরেছি এবং আমি আপনার সাথে একদমই একমত। আমার নিজের চোখেও মাঝে মাঝে পড়ে যে দেখা যাচ্ছে যে গ্রামের একটা চরিত্র কিন্তু তার চুল কালার করা, তাতে করে যেটা হয় যে বিশ্বাসযোগ্যতাটা একেবারেই কমে যায়। আমি সবসময় চেষ্টা করেছি যে যেই চরিত্রটা আমি পাই ওই তার ভৌগোলিক অবস্থান, সামাজিক অবস্থান ওই অনুযায়ী যেন আমার সাজ পোশাক সবকিছু হয়। তবে আমি এটাও স্বীকার করতে চাইবো আপু যে এরকম ভুল আমিও করেছি, যে একটা এই ভুলটা হয় মানে হঠাৎ করে আমরা অবশ্য খেয়াল করি না, বাট কাজের ক্ষেত্রে তখন দেখা যায় যে হঠাৎ করে হয়ে যায়। হ্যাঁ, আমার নিজেরও হয়েছে। দেখা গেছে যে এই চরিত্রটা লিপস্টিক পরবে না, কিন্তু আমি পরেছি। তো পরে আবার ডিরেক্টর আমাকে ডাক দিয়ে বলেছে যে এই চরিত্রটা লিপস্টিক পরবে না, মুছে এসো। তো এমনও হয়েছে যে মানে আমি লুকিয়ে মেকআপ করেছিলাম, করতে গিয়েছিলাম। অনেক অভিজ্ঞতা আছে, একটা ছোট্ট মজার অভিজ্ঞতা আমি শেয়ার করব। তোমারটা শেষ করো। আমারটা হচ্ছে যে এরকম মেকআপ করলাম, করার পরে কেউ কিছু বললো না। এরপরে আমাকে ডিরেক্টর ডাক দিল, দিয়ে বললো যে যেই চরিত্র আমি দেখতে চাচ্ছিলাম আমি তাকে দেখতে পাচ্ছি না। পরে মেকআপ সম্পূর্ণ তোলা হলো, ওই অবস্থাতেই আমি শর্ট দিলাম এবং অবাক হয়ে লক্ষ্য করলাম যে মেকআপ ছাড়া আমাকে দেখতে আরো ক্যারেক্টারটা ফুটে উঠেছে। এবং আমি বলবো যে ওই কাজটার পর আমি মানে এখন বুঝি যে যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আসলেই আমি করি না। তো এইভাবে চলছে। ডিরেক্টর তো আসলে আমরা মনে করি একজন জাহাজের ক্যাপ্টেন, এর সমস্ত দায়িত্ব তার, সুতরাং সে অনেক কিছু চিন্তা করেই বলে। তো আমার অভিজ্ঞতা আবার উল্টোটা, যে আমি একটা নাটকে আমার সাথে যে কলিগ ছিল, যে মেয়েটি, আমি বলেছিলাম যে তোমার কস্টিউম এবং মেকআপ ঠিক নেই, আমি আমার দায়িত্ব নিয়ে বলেছিলাম। মেয়েটা তো শুনিনি, বরং ডিরেক্টরও বলেছে না না একটু কালারফুল না হলে ভালো লাগে না। দেখেন না স্টার প্লাসের সিরিয়ালগুলো কত কালারফুল। তবে এরকম ডিরেক্টরও আছেন যে সে চায়, হ্যাঁ সবাই না, যে চায় যে এরকম কালারফুল মেকআপ হোক। এই তো আবার এরকম ডিরেক্টর আছে যে তোমার ক্যারেক্টার ফুটিয়ে আনতে পারে। অদিতি, তোমার গল্প বলো। খাওয়া দাওয়া নিয়ে আমরা কথা বলছিলাম, সেই ছোটবেলার ওই। এখন কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার কল্যাণে নানাভাবে এখন যারা উদ্যোক্তা আছে, এখন কিন্তু সেই পুরনো খাবার, সেই কথা বলি, পোশাক বলি, সব কিন্তু ফিরিয়ে এনেছে। আচার, নাড়ু, মাছের তরকারি বলি, এক একটা অঞ্চলের আঞ্চলিক খাবারের কথা বলি, যেমন তোমার সিলেটের কথা। সাতকরা জিনিসটা আমাদের অজানা ছিল। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে আবার নতুন করে জানার সুযোগ হলো সাতকরার কথা। আমরা তো দক্ষিণ অঞ্চলের মানুষ, তো এখন কিন্তু সব অঞ্চলের মানুষ সব অঞ্চলের সংস্কৃতি, খাওয়া, পোশাক সবই জানার একটা সুযোগ হচ্ছে এবং ধারণও করছে অনেকে। তোমার সিলেটের কথা বলো। আমার সিলেটে হচ্ছে চা বাগান এবং সবচেয়ে সুন্দর হচ্ছে সিলেটের প্রকৃতি। মানে এত বেশি ট্যুরিস্ট যায়, কিন্তু ট্যুরিস্ট গিয়ে কিন্তু মানে জায়গাগুলো কিন্তু নষ্টও হয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা বিষয়। মানে আগের সেই সৌন্দর্যটা নেই। আগে যেরকম জাফলং যেরকম ছিল, আপনি হয়তো সিলেটে গিয়েছেন শুটিং করতে বা ঘুরতে, এখন কিন্তু সেই সৌন্দর্যটা নেই। হ্যাঁ, ট্যুরিস্টের বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের ট্যুরিস্টের অনেক নাগরিক সুবিধাগুলো থাকতে হয়। সেটা ফ্রেশ হওয়ার জন্য, একটা টয়লেটে ক্লিন থাকার জন্য, হাত মুখ ধোয়ার জন্য, তারপরে বিনগুলো থাকতে হবে, কোথায় ফেলবো, এগুলো থাকার পরেও যে কেউ অনিয়ম করে না তা না। আসলে নাগরিক সচেতনতা যেমন দরকার, নাগরিক সুযোগ সুবিধাও তেমন দরকার। হ্যাঁ, আমাদের দুইটারই অভাব, একটা ব্যাপার, দুইটারই অভাব। তোমার সিলেটের খাবারগুলো তুমি ঢাকায় বসে খাচ্ছো? হ্যাঁ, আমি নিজেই রান্না করি। আচ্ছা। আমার মা যেগুলো রান্না করতেন, এখন আমার মা জীবিত নেই, তো এখন আমি দেখা যাচ্ছে যে মাসি যেগুলো রান্না করেন ওগুলো ফলো করি আর কি। যাক, ভালো, শুনে ভালো লাগলো। মেয়ে মানে রান্নার বান্নায় যে লেখা আছে এটা মেয়েদের, এটা ছেলেদের না, সেটা না, রান্নাও একটা আর্ট। রমা, তুমি কি বলো? রান্নাটা আসলে আর্ট। আমার কাছে মনে হয় যে আমার কাছে একটু কঠিন লাগে, কারণ আমারও প্রায় বাইরেই থাকা হচ্ছে, রান্না নিজেই করা হচ্ছে, নিজের রান্না। তো এটা আসলেই আমার কাছে একটা আর্ট আর অনেক ধৈর্যের একটা বিষয় রান্নাটা। আর খাবার দাবার বলতে গেলে আমার হচ্ছে আম্মুর কাছ থেকেই, মানে যেমন আম্মুর কাছ থেকেই শেখা। আর খাবার দাবারে আমার একটু মানে দেখা যায় যে
আদিবাসীদের একটা খাবার থাকে, তারপর হচ্ছে বিভিন্ন কালচারাল খাবারগুলো থাকে, মানে আমার একটু ঘুরে ঘুরে এই খাবারগুলো টেস্ট করার ভালো লাগে। হ্যাঁ, মানে আমার খুব পছন্দ আর কি। মানে সবসময় এক খাবারে আমার ভালো লাগে না, দেখা যায় যে আমার অন্য জায়গায় ঘুরতে গেছি, ওখানকার জনপ্রিয় কি খাবার, এই ধরনের খাবারগুলো খুব পছন্দ আর কি। যে যখন যেখানকার খাবারগুলো আর কি বেশি মানে পরিচিতি, তো আমি চেষ্টা করি যে ওখানকার খাবারগুলো টেস্ট করা। হ্যাঁ, যেটাকে বলা হয় এক্সপ্লোর করা। হ্যাঁ, এক্সপ্লোর করে করি, যে কোরিয়ান ফুড, জাপানিজ ফুড আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি, এটা কিন্তু আগে ছিল না। হ্যাঁ, এটা এখন আর কি বেশি এটা প্রচলনটা কোরিয়ান ফুডে। আচ্ছা শাওন, তোমার কাছে একটা জিনিস জানতে চাই, যে সবই আমাদের জীবনের সাথে জড়িত, খাওয়া, সাজ সজ্জা, অনেক কিছু। তো জীবনকে সাজাতে হলে সুন্দর করে, হ্যাঁ, মানে কি কি বিষয় আমাদের প্রাধান্য দেওয়া উচিত? মানে শুধু কি খাবো, সুন্দর সুন্দর শাড়ি গয়না পরবো, ঘুরবো, ঘুমাবো? জীবনের সাজকাহন বলতে জীবনটাকে সাজানোটাও একটা সাজকাহন, কিন্তু জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়াটাও একটা সাজ। হ্যাঁ, জীবনের কিন্তু একটা সাজ আছে। তোমার কাছে এই অনুভূতিটা বা এটা নিয়ে তোমার ভাবনাটা আমি একটু জানতে চাচ্ছি। আমার কাছে মনে হয় যে মানে আই ক্যানট অ্যাগ্রি মোর, যে বিউটি সবসময় যখন ভেতর থেকে আমরা অনুভব করি, যখন স্বাস্থ্যসম্মত খাবার খাই, ভালো চিন্তা করি, তখন সেইটার একটা রিফ্লেকশন আমাদের চেহারায় আসে বলে আমি বিশ্বাস করি। ইনার বিউটি, অ্যাবসলিউটলি। এবং যেরকম আপনি এত সুন্দর করে কথা বলছেন, আপনাকে দেখতেও সুন্দর লাগছে, এবং আমি একটা আইডিয়া পাচ্ছি যে মানুষ হিসেবে আপনি কেমন হতে পারেন। তো আপনার সেই কথা রেস ধরে বলতে চাই যে আমাদের আসলে, আমি রিসেন্ট সময়ে একটা জিনিস ঠিক করতে পেরেছি অনেক কষ্টের পর, সেটা হচ্ছে ঘুম। আগে আমার ঘুমের সার্কেল একটু অনিয়মিত ছিল, শুটিং এর একটা ব্যাপার আছে, শুটিং এর ব্যাপার ছিল। হ্যাঁ, তো আমি একটা ইস্যুস ফেস করছিলাম আমার স্কিন রিলেটেডই। তো ডক্টরের কাছে যখন আমি গেলাম, উনি বললেন যে আপনি ঘুমান কখন? তো আমি তো যে উত্তর দিলাম, উনি শুনে বললেন যে এইটা যদি আপনার রুটিন হয় তাহলে তো না, কোনো ওষুধও ঠিক করতে পারবে না। এবং উনি কোনো ওষুধও দিলেন না, উনি বললেন যে আপনি 11:30 থেকে 12টার মধ্যে ঘুমাবেন। রাতে ঘুমাতে বলেছেন। জি, তো উনি বললেন যে আগামী 3 মাস আপনার প্রেসক্রিপশন এটাই। তো আমি যখন ঘুমটা ঠিক করলাম, আমি একটা ম্যাসিভ চেঞ্জ দেখতে পেলাম আমার সব কিছুতে, স্কিন থেকে শুরু করে আমার ডাইজেশন, সব কিছু আমি মনে করি যে আগে থেকে অনেক বেটার হয়েছে। তো আমি মনে করি খাওয়া, ঘুম, এক্সারসাইজ, এই সব কিছু যখন আমাদের ঠিকঠাক থাকে, তখন গিয়ে স্কিনের সাথে একটা মানে সামঞ্জস্য আসে, আমরা মানে একটা বাহ্যিক সৌন্দর্য যেটা, সেটা ফুটে ওঠে। একদম। আজকে তোমার এই কথাটা যদি অনেকেই যারা শুনছে, এটা কাজে দিবে। ঘুম ভীষণ ইম্পর্টেন্ট, মানুষের মনের সাথে শরীরের একটা সম্পর্ক। আচ্ছা, আমরা একটু ভিন দেশের কালচারে একটু চলে যেতে পারি, যে আমাদের এই দেশে বসে আমরা কিন্তু অনেক ভিন দেশের পোশাক বলি, খাবার বলি, অনেক কিছুই আমরা, বা গৃহসজ্জা বলি, বা নানা কিছুই আমরা দেখি। তো রমা, তুমি বলবে না অদিতি বলবে? কাকে আগে প্রশ্ন করব, কার বলতে মন চায়? আচ্ছা বলো রমা, তুমি বলো, তারপর অদিতির কাছে আসি। ভিন দেশে বলতে আমাদের যে পারিপার্শ্বিক যে জায়গাগুলা, বা এটা কি ইন্ডিয়া হতে পারে এরকম? এটা তোমার কাছে যেটা মনে হতে পারে, তোমার কাছে যেটা ভালো লাগে। আচ্ছা, আমি যদি আমার দেশের কথা বলি, তো দেখা যায় যে পোশাক আশাক বা তুমি 2 লাইন গান ঠিক করে রাখো। হ্যাঁ, তো পোশাক আশাকের দিক দিয়ে আমার হচ্ছে পার্বত্য অঞ্চলের যে পোশাকগুলা বা আমাদের আদিবাসীদের, এটা আমার খুব পছন্দ। ওদের খাবারগুলো আমার খুব পছন্দ। তো আমি হচ্ছে ওদের পোশাক যেটা ওরা পরে, থামি, তারপর হচ্ছে ওদের যে কালচারের সাথে যে জাতি, তাদের সাথে হ্যাঁ খুবই কালারফুল। তো আমার হচ্ছে এই পোশাকগুলো খুবই পছন্দ। হ্যাঁ, আমি পড়ি, আমি মাঝে মধ্যে পড়ি। এমনকি হচ্ছে তাদের খাবারগুলো অনেক ট্রাই করি আমি। আমার খুবই পছন্দ ওদের যে বাঁশকোড়ল, খুব দেখছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমার খুব পছন্দ আর কি। আর ওদের যে ইয়াটা আর কি, পোশাকটা, ওই যে পিনন হাদি বলে যেটা, তো হ্যাঁ হ্যাঁ পিনন, ওটা হচ্ছে হ্যাঁ, ওটা আমার খুবই পছন্দ। মানে আমি মাঝে মধ্যে ওটা পড়ি আর কি। যাক অদিতি, 2 লাইন গান শুনি তোমার, একটু ছোট্ট করে একটু গাও। ঠিক আছে। আমি যার ভক্ত,
রবীন্দ্রনাথ। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘে আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, হারাই হারাই সদা হয় ভয়ে হারাইয়া ফেলি, চকিতে আসে না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে। দারুণ, আমরাও হারিয়ে গেছি, আমাদের হৃদয় মন সব হারিয়ে গেছে। একটু হারিয়ে যাই, ছোট্ট একটা ব্রেক নিতে গিয়ে ওখানে একটু হারিয়ে আসি। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আপনারা থাকুন আমাদের সাথে। আসলে আমাদের সাজ কাহন নিয়ে এতক্ষণ যে আড্ডাটা হলো, আমরা কিন্তু আমাদের সংস্কৃতি অনেক কিছুই কিন্তু হারিয়ে ফেলেছি, কিছু কিছু ব্যাপারে জগা খিচুড়ি হয়ে গেছে, এটা বলতে কিন্তু দ্বিধা নেই। হ্যাঁ, আমরা আসলে ট্রেন্ড ফলো করছি না, আসলে ফ্যাশন না নিজের ঐতিহ্য ধরে রাখা, এগুলো নিয়ে কিন্তু আমরা অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি। কাকে কি মানাবে, কার কি পড়তে হবে, কোথায় কি পড়তে হবে, এই মানে এইটুকু আমরা হারিয়ে ফেলি। আসলে ফ্যাশন মানে, সাজকাহন মানে আসলে আমাকে কি মানাবে, কোথায় কি পরবো, কোথায় কিভাবে থাকবো, এটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। চলে যাচ্ছে আবার আমাদের অতিথিদের কাছে। এই যে আমি বললাম যে আসলে আমাদের যে তুমি নিশ্চয়ই ট্রেন্ড ফলো করো, ট্রেন্ড বলতে যে এখন রাবীন্দ্রিক একটা ট্রেন্ড আছে আমাদের, সেটাকে তুমি ফলো করতে পারো, ওয়েস্টার্ন আছে, কিন্তু আসলে আমরা এগুলোকে জগা খিচুড়ি করে ফেলি অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক কিছু জগা খিচুড়ি। এ ব্যাপারে তোমার অভিমত কি, বা তুমি আসলে কি ফলো করো? আমি আসলে ট্রেন্ড ওইভাবে মানে খুব যে ফলো করি তা না, মানে ট্রেন্ড আমার হয়তো ট্রেন্ড ভালো লাগলে সেটা ফলো করি, হয়তো আমার ভালো লাগছে না, বা আমি এর আগেও বলেছিলাম যে আমাকে হয়তো মানাচ্ছে না, তখন সেটা তো আসলে আমি ফলো করতে পারবো না। আবার অনেক সময় আছে ফিউশন করতে গিয়ে বেশি ফিউশন হয়ে যাচ্ছে, সেটা শুধু পোশাক আশাকের ক্ষেত্রে না, গানের ক্ষেত্রেও অনেক সময় দেখা যাচ্ছে, সবকিছুর ক্ষেত্রে। ঠিক আছে, আমাদের জুমের বন্ধুরা চলে আসছে, একটু তাদের সাথে একটু কথা বলি। জোবায়দা আপা, ওবায়দা আপা, কতদিন পরে আপনাকে দেখলাম। ওবায়দা আপা শুনতে পাচ্ছেন? ওবায়দা আপা একটু আনমিউট করবেন। আমাকে বলছেন আপা? হ্যাঁ, আমার শোনা যায় নাকি? শুনতে পাচ্ছেন আমার কথা? ওয়ালাইকুম আসসালাম। এখন আমি শুনতে পাচ্ছি, বলবো নাকি? আচ্ছা, জি জি, বলুন বলুন, ঠিক আছে আপনি বলুন। হ্যাঁ, আপনাদের শুভেচ্ছা। আমি বিষয়টা নিয়েই বলি নাকি আপা? জি অবশ্যই। আজকের বিষয়টা সাজকাহন, নামটা খুবই মানে আনকমন, মানে খুব কম শোনা হয়, এটা আসলে শোনা হয় না খুব একটা। তো সাজকাহন যেটা হলো যে কোনো একটা জিনিসকে সুন্দরভাবে উপস্থাপনা করা, বর্ণনা করা, সেটা যেন মানুষের কাছে পৌঁছায়, সেই সৌন্দর্যটা, সৌন্দর্যের কারণেই যেন পৌঁছায়। আর যেমন হইতে পারে কোনো একটা রান্না বা কোনো একটা ঘর সাজানো বা কোনো একটা বার্তা, কোনো একটা নিউজ দিলাম, এমন সুন্দর করে সেটা উপস্থাপন করে বললাম যে যেটা তার হৃদয়ে গাঁথে গেল বা একবারেই ভালো করে বুঝতে পারলো। বার্তা হইতে পারে, তারপরে হলো চিন্তা করতেছে একটা বিষয়, সেই চিন্তাটাও আমি আরেকজনের কাছে সুন্দর করে প্রকাশ করতে পারি, এই ধরনের বিষয়গুলো।
অনেক ধন্যবাদ। আসলে উপস্থাপনটাই হচ্ছে মেইন, যে কোনো বিষয়ে উপস্থাপনটাই আসলেই মেইন। সুরমা আপা শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা আপু, আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় ছিলেন এতদিন? আপু ওই যে শুক্রবারটা খুব একটু বাহিরে বা কোনো অনুষ্ঠানে থাকার কারণে বসা হয় না, কিন্তু মিস করি সবাইকে, এই আর কি। আর আজকের বিষয়টা নিয়ে কথা হচ্ছে সাজকাহন। আমি যেটা মনে করি, সাজ বলতে পরিপূর্ণ সাজ হতে হবে। শুধু যে আমার বাহ্যিক সাজটা তা নয়, বিতর্গত পরিপাটির বিষয়টাও চলে আসে। আমার সংসার, তারপরে আমার রান্নাবান্না, তারপর আমার নিজেকে সময় দেওয়া, বা আমার নিজের পরিচর্যার একটা বিষয় থাকে। শুধু যে আমি সেজে বসে থাকবো তা না, আমার ঘরটাকেও সাজিয়ে রাখতে হবে। ওভারঅল সবকিছু মিলে একটা সুন্দর উপস্থাপনা করাটাই আমি সাজকাহন মনে করি। আর এর মধ্যে চলে আসে, আমি যেহেতু সিলেটের বউ, আমি সেই হিসাবে বলতে চাই, আজকে যে সাতকরার কথা উঠেছে সেখানে, তো সাতকরার কথাই বলি। খুব মজার একটা খাবার, এটা অন্য ডিস্ট্রিক্টে পাওয়া যায় না, শুধু সিলেটেই পাওয়া যায়। আর এই ফলটা আমাদের দেশীয় ফল, একদম অবিকল জাম্বুরার মতো, সেম জাম্বুরাই বলা যায়, কিন্তু এটা গরুর মাংস দিয়ে বা মাছ দিয়ে, এটা সিলেটের ভাষায় ট্যাঙ্গা বলে। এই রান্নাটা খুব মজাদার একটা খাবার। অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। খুব ভালো বললেন। নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন? নাহিদা নেলি আপা, আমাকে বলছেন? জি 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 জি, আপনাকে। নাহিদা নেলি আপা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসলে আজকে বিষয়টা হচ্ছে সাজকাহন। এটা আসলে অনেক সুন্দর একটা বিষয়, খুব সুন্দর অর্থটাও, শব্দটা অনেক সুন্দর। আসলে সাজকাহন বলতে আমি বুঝি নিজেকে গুছিয়ে নেওয়া, গুছিয়ে চলা, পরিপাটি থাকা, এটাই হচ্ছে সাজকাহন। আমি যতটা আমি নিজেকে গুছিয়ে নিতে পারবো, ততটাই আমি সুন্দর হব দেখতে। সেভাবে পুরো সবকিছু আমি আমার নিজেকে গোছানো, পুরো পরিবারকে, সমাজকে যদি আমি সুন্দর করে গুছিয়ে নিতে পারি, সুন্দর করে সাজিয়ে নিতে পারি, আমার দ্বারা যদি সেটা সুন্দর করে সাজানো যায়, যদি আমি সেটা কাজে আসে, তাহলে ওইটাই হবে, ওই সাজটাই বোধহয় সবচেয়ে বেটার, ওই সাজকাহনটাই বোধহয় সবচেয়ে যোগ্য সাজকাহন। একদম। অনেক অনেক ধন্যবাদ। আবার আসছি আপনাদের সাথে আড্ডা দিতে। একটু স্টুডিওর বন্ধুদের সাথে আরেকটু গল্প করে নিই। রমা, আমাদের এই যে সাজকাহনের ব্যাপারটা এত সুন্দর গুছিয়ে বললো, যে উপস্থাপন, যে কোনো বিষয় নিয়ে আসলে উপস্থাপনটাই, যে সুন্দর করে সেজে গুজিয়ে থাকলেই সাজকাহন না। তবে সেলফ রেসপেক্ট বলে একটা কথা আছে, সেলফ ডেভেলপমেন্ট বলে একটা কথা আছে। হ্যাঁ, সেটা না হলে কিন্তু আমি অন্য কিছু উপস্থাপন ভালো করতে পারবো না। এ ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি? আপু যেটা বলেছেন আর কি, তো এখানে যারা আছে বা মানে প্রতিটা মানুষের কথা বা যারা বললো, ওদের মানে অসম্ভব সুন্দর করে একদম আমি চিন্তা করি যে হ্যাঁ এটাই আসলে। আর একদম সুন্দর করে সেজে বসে থাকলাম এটা তো হবে না, মানে এর মধ্যে আমাদের বিভিন্ন দিকগুলা দেখতে হয়, জীবনযাপনের দিকগুলা, হ্যাঁ সব দিকগুলা। তো আমার ক্ষেত্রে হচ্ছে যে ঠিক আছে, বাট অনেক ক্ষেত্রে আমরা পারি না। দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে, আমি এটা হচ্ছে একটা স্থানভেদেও হতে পারে, বা হচ্ছে বিভিন্ন দেখা গেল আমি একটা কোনো প্রোগ্রামে গিয়েছি বা হচ্ছে কোনো একটা বিয়ে বাড়িতে গিয়েছি, তো এটা একটা স্থান, বিয়ে বাড়ি একটা এক ধরনের থাকে বা প্রোগ্রামের এক ধরনের থাকে, বা আমার হচ্ছে কালচারাল দিকে একরকম থাকে, বা আমি যেখানে পারফরমেন্স করব, তো সব মিলে একটা যে আলাদা আলাদা ভাগ। তো এটাই আর কি, যে শুধু তারপরে এর মাঝে যেটা আমি তোমাকে ইন্টারফেয়ার করলাম, যে নিজস্বতা বলে একটা কথা আছে, তুমি কি ধারণ করছো, মানে তুমি তো ওটা দেখে পড়ছো না, তাটা এটা একমাত্র ক্যারেক্টারের, এগুলো নাটকে, সিনেমা অভিনয় করতে গিয়ে, অথবা তুমি কোনো বিষয়ভিত্তিক গানের প্রোগ্রামে গেলে বা এরকম কিছু, কিন্তু এছাড়া কিন্তু তোমার একটা আইডেন্টিটি থাকতে হবে। মানুষ দেখলেই বুঝবে এই সাজটা, যে এটা তুমি, এটা রমা, এটা অদিতি। হ্যাঁ,
এরকম একটা নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এটা কিন্তু পারি না, অনেকেই খেয়ে হারিয়ে ফেলি, আমরা কপি পেস্ট করি, আইডেন্টিটি হারিয়ে ফেলি। তুমি কি বলো শাওন? প্রশ্নটা কাইন্ডলি আরেকবার যদি। না, ওই যে আইডেন্টিটি হারিয়ে ফেলি, কপি করতে যাই, বা এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে একে এটা পড়তে দেখি ওটা, বা কাউকে কপি করলাম, কিন্তু আসলে তো নিজের একটা আইডেন্টিটি আছে। সামাজিকভাবে তোমার অবস্থানটা, অর্থনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, তোমার নিজের একটা পরিচয়, সেটা মিলিয়ে তো একটা মানুষের উপস্থাপন হবে সব কিছুর ব্যাপারে। আমি একদমই আপনার সাথে একমত। আসলে এখন তো ইনফ্লুয়েন্সড হয়ে যাওয়াটা আমি মনে করি সবচাইতে সহজ, কারণ এত বেশি ইনস্টাগ্রামে ছবি আসে। পাশের বাড়ির আপুটাও আমি দেখি যে যখন ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেন, তখন কিন্তু ইচ্ছা হয় যে তার মতো পরবো, সাজ পোশাক থেকে শুরু করে জুয়েলারি সবকিছু। কিন্তু এটা আমি বলবো যে দিন শেষে আমার যে অবস্থান সেটা ছাপিয়ে তো আমি আর ওই জিনিসটা ক্যারি করতে পারবো না, বেশি দিন না, বেশি কিছুদিনের জন্য হয়তো। একদমই। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় কি যখন সেটা মিলে না, তখন নিজেকে দেখতেও খুব অস্বাভাবিক, কিম্ভূত কিমাকার মনে হয়, যে হয় ডিপ্রেশন চলে আসে, নয় সে অন্যভাবে এটাকে পাওয়ার জন্য হয়তো অন্য চিন্তা করে আগাতে থাকে, হ্যাঁ, যে এটা পেতেই হবে, তখন সে সহজ পথটা তো পায় না, তখন সে অন্য একটা পথ বেছে নেয়, ওর মতো করে কাপড় পরা, ওর মতো করে গয়না পরা, যেটা তার সাধ্যের মধ্যে নেই। এটা হতেই পারে, তবে সবাই না। হ্যাঁ, আজকে অদিতি তুমি ছোট্ট করে একটা গান শোনাও, অন্য কোনো গান শোনাতে পারো, বা তোমার যেটা খুশি। আমার আসলে রবীন্দ্রসঙ্গীতই ভালো লাগে। তুমি আগে একটু কথা বলে, যে এতক্ষণ যে আমরা বললাম যে এই যে নিজের আইডেন্টিটি ধরে রাখা, নিজের সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, নিজের যে একটা, যেটাকে আমরা বলি যে আমরা আসলে বৃত্তের বাইরে কিন্তু কেউ যেতে পারি না, কিন্তু যখনই আমরা বৃত্তের বাইরে যাই তখনই কিন্তু আমি আর আমি থাকছি না। তো তুমি একটু এ ব্যাপারে তুমি কিছু বলো। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, সাজসজ্জা, পোশাক আশাক, এটার সাথে কিন্তু অর্থনৈতিক বিষয়টাও জড়িত। ঠিক আছে, আমি হয়তো দেখা গেল যে আমি অনেক দামি কিছু পড়তে পারছি না, আরেকজন পড়তে পারছে, তো সোশ্যাল মিডিয়াতে ছবি দিচ্ছে। আমার ক্ষেত্রে এটা হয় না, অনেকের ক্ষেত্রে এটা হয় যে আমার অমুক বান্ধবী তো এরকম ড্রেস পরে ছবি তুলেছে, আমার কাছে তো ওটা নেই। এই যে আমরা মানে মানসিক একটা দৈন্যতায় ভুগি, এটা আসলে হওয়া উচিত নয় আমি মনে করি আর কি। হ্যাঁ, কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে এটা হচ্ছে। কিন্তু এখন মানে দেখা যাচ্ছে যে খুব হাসি খুশি ছবি দিচ্ছে, কিন্তু আসলে হয়তো সে ওরকম হাসি খুশি না, বা ফিল্টার মেরে ছবি দিচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো ওইটার কারণে না আমরা অনেক সময় কষ্ট পাচ্ছি, বিশেষ করে এই জেনারেশনের যারা হয়তো ওরকম মানে বুঝতে পারছে না, তারা ওই ট্রেন্ড ফলো করতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মন খারাপ হচ্ছে। বা তো এটা থেকে বের হওয়া উচিত আমি মনে করি, মানে নিজের সাবলীলতা থাকা উচিত, এটাই। আর নিজের উপর নিজের আস্থা থাকা উচিত, নিজের কাছে নিজের পরিষ্কার থাকা উচিত। মানে আমি তো ওটা না, ওটা ও, আর আমি তো আমি, এই বিষয়টাকে যদি ভাগ করতে পারে তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। যেমন শাওনা, তুমি যেহেতু অভিনয়ের ইয়েতে আছো, সবাই সাংস্কৃতিক অঙ্গনে আছে, সেখানে আসলে এই প্রতিযোগিতাটা ভীষণ, হ্যাঁ, এই ট্রেন্ডের কাপড় পরা, এই ট্রেন্ডের গয়না পরা, এবং সবার বেচা বিক্রির সোশ্যাল। হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছ বলো রমা? আমি বিষয়ে একটা কথা বলতে চাই, যে যেহেতু আমরা এই পর্যায়ে আসি বা নাটকের ক্ষেত্রে, তখন আমাদের কিছু কস্টিউম থাকে, তো ওই কস্টিউমটা দেখা যায় যে অনেক দামেরও থাকে, বা বিভিন্ন ধরনের নাটক করতে গেলে একই কস্টিউম থাকতে হবে, একই রকম শাড়ি থাকতে হবে। যেমন আমার প্রোগ্রাম থাকে অনেক, তো এক্ষেত্রেও দেখা যায় যে ওইটা দিদি যেরকম বললো যে আর্থিকটা, তখন দেখা যায় যে আমার ওই জিনিসটা থাকে না, বাট আমার ওদের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু আমার ওই জিনিসটা লাগবে। এটা আর কি সবসময় হয়ে আসছে, আর মাঝে মাঝে এরকম সংকটে আমরা পড়তেছি। হ্যাঁ, না চাইলেও এরকম সংকটে আমরা মুখোমুখি। না, এরকম কিন্তু দেখা যায় আপু যে খুবই সিমসাম একটা সাধারণ সুতি শাড়ি পরেছে, কিন্তু খুবই সুন্দর লাগছে, মানে আভিজাত্য ফুটে বের হচ্ছে, এরকম পার্সনও কিন্তু আছে। আমার একজন স্কুল টিচার ছিলেন এরকম, উনি সবসময় সুতি শাড়ি পরতেন, স্কুলেও পড়তেন এবং বিয়ের কোনো প্রোগ্রামে গেলেও উনি পড়তেন, কিন্তু ওনার আইডেন্টিটি তৈরি করে নিয়েছেন, কিন্তু খুবই দারুণ লাগতো। সেই বরং উনি একটা কাতান পরে গেলে হয়তো আলাদা করে তাকাতো, কি ব্যাপার উনি এটা পরে আসলেন। এটাই হচ্ছে কথা, যে তুমি তোমার আইডেন্টিটিটা যদি তৈরি করতে পারো, তুমি একটা বিয়ে বাড়িতে একটা পাড়ালা এক রঙের শাড়ি পরে যেতে পারো, খুব সিম্পল একটা রূপার গয়না পরে যেতে পারো, কিন্তু ওইটাই বললাম যে নিজেকে নিজের কাছে বিশ্বাসযোগ্য হওয়া, নিজের কাছে নিজে পরিষ্কার থাকা,
এটাই তো। আমরা আরেকটু গল্প করতে পারি। শাওন, কিছু বলতে চাও? অবশ্যই। আমি রমাদির কথার সাথে একটু বলতে চাই যে মাঝে মাঝে আমাদের কস্টিউম কেনার প্রয়োজনে দেখা যাচ্ছে যে একটু এক্সপেন্সিভ কিংবা পাচ্ছি না, কিংবা দেখা যাচ্ছে যেই রেমুনারেশনটা পাচ্ছি সেটার থেকে বেশি চলে যাচ্ছে কস্টিউম কিনতে গিয়ে। এটা একটা মানে রূঢ় বাস্তবতা আমি বলবো, যেটা আমাদেরকে ফেস করতে হয়। তবে জি জি, ইদানিংকালে ওটিটি প্ল্যাটফর্ম আসাতে একটা সুবিধা হয়েছে যে ওখানে কস্টিউম নিয়ে আসলে অত চিন্তা করতে হচ্ছে না, তারা প্রোভাইড করছে, যাতে করে একটু মানসিকভাবে আমি শুধু আমার পারফরমেন্সটাতেই বেশি ফোকাস করতে পারছি। ইভেন বিজ্ঞাপনেও, হ্যাঁ বিজ্ঞাপনেও। তো এই দুই জায়গাতে এই শান্তিটা আছে, চাপটা নেই। কিন্তু আবার আপনি যেটা বললেন যে আইডেন্টিটি তৈরি করা, আমি মনে করি আপু যে আইডেন্টিটি তৈরি করতে গেলে আসলে একটা সময় এবং জার্নিরও প্রয়োজন আছে। আমি নিজেকে বোঝারও প্রয়োজন আছে যে আসলে আমি কি সুতি শাড়ির জন্য নাকি আমি রেখার মতো কাঞ্চিপুরাম। তো এইটা একটু আমার মনে হয় নিজের সাথে নিজের বোঝাপড়া। একদমই একদমই। যেরকম আমি বলবো যে আমি সুতিতে আমিও কমফোর্টেবল, কিন্তু আমার সিল্কও ভালো লাগে। তো ওই জায়গাতে যাওয়ার জন্য আমার মনে হয় যে ওই বোঝাপড়ার জন্য একটু জার্নি প্রয়োজন আছে। ঠিক আছে, আমরা আরো অনেক বোঝাপড়া করবো। ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি। আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। থাকবেন আমাদের সাথে। সাজ কাহন, এই সাজ কাহনের কথা আসলে কখনোই শেষ হবে না। জীবনে চলার পথে চলতেই থাকবে, নানা পরিবর্তন আসবে। আমাদের সংস্কৃতিতে পরিবর্তন আসছে, আমাদের পোশাকে পরিবর্তন আসছে, আমাদের সাজসজ্জায় পরিবর্তন আসছে, আমাদের পারিবারিক বন্ধনে পরিবর্তন আসছে। সমস্ত কিছুই কিন্তু সাজ কাহনের সাথে ভীষণভাবে জড়িত। আর ওই যে একটা কথা, যে যতটা সুন্দর করে উপস্থাপন করতে পারে এবং নিজের ডিগনিটিটা বজায় রাখতে পারে, নিজের পরিচয়টা নিজের কাছে নিজের পরিষ্কার থাকা। তো জুমের বন্ধুদের অনেকেই রয়ে গেছে, তাদের সাথে একটু গল্প করি, তারপরেই স্টুডিওতে ফিরে আসবো। মিষ্টি আপা, আসসালামু আলাইকুম। মিষ্টি আপা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম আপু। জি আপু, শুনতে পাচ্ছি। আপনার মুখে কোনো কথা শুনতে চাই না, একটা গান গেয়ে ফেলেন। আচ্ছা, সাজ কাহন তো আপু বসলাম। আসলে সাজসজ্জা টপ টু বটম সব জায়গায়, চুলের সজ্জা দরকার, ত্বকের ড্রেস। তো আমি চিন্তা করছিলাম মেমি আপু তো গান গাইতে বলবে, কিন্তু আজকে মাথায় বেশি গান নেই, যেহেতু নজরুল পড়ি তাইলে নজরুলের একটু লাইন বলি। অবশ্যই। মন প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারারে ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথি, চৈতিয়ে চাঁদের দোল, প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। এই তো নজরুলও কত সুন্দর সাজিয়ে কথা বলেছে। খোপায় তারার ফুল। হ্যাঁ, এবার তরু আপা শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি আপু। হ্যাঁ জি, বলুন। সময় কম, আপনি আপনার মতো করে কথা বলুন আজকে সাজ কাহন নিয়ে। আচ্ছা আপু, আসলে সাজ কাহনের আমি অর্থ বুঝি যে সাজের একটা বিভিন্ন ধরনের বিচিত্রতা। আসলে কথা হচ্ছে আপু, নিজেকে স্থান কাল পাত্র ভেদে যেভাবে সুন্দর করে সাজানো যায়, সেটা পরিবার হতে পারে, নিজেকে হতে পারে, সব ক্ষেত্রে। অর্থাৎ উপস্থাপনটা খুব সুন্দর হতে হবে, যাতে অন্যের চোখে না লাগে। আমরা আসলে সাজের ব্যাপারে অনেক বেশি কিন্তু বলি যে অনেক বেশি আমরা নিয়ে ফেলি, সাজটা নিয়ে ফেলি। সেটাকে স্থান কাল পাত্র ভেদে নিতে হবে, তাহলে খুব ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো বলেছেন নার্গিস আপা। থ্যাংক ইউ। নার্গিস আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম নার্গিস আপা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলবো সাজের কথা? অবশ্যই, আপনার যেটা মন চায় বলুন। সাজের কথাই যখন আজকে তো বলি, ছোটকালে আম্মা শাড়িটা একদম আঁচলে যত পারি চাবি চুবা মানে একদম পেঁচায় টেঁচায় নিয়ে খুব মানে ভাব নিয়ে চলাকুচুলি করতাম সেই আম্মার শাড়িটা পরে। কিন্তু যত বড় থাকলাম
তারপরে হচ্ছে বিয়ে যখন হলো তখন কিন্তু আর কখনো মনে হয় নাই আমি শাড়ি পরবো বা আমি ওই আঁচলে চাবি গুছা বাঁধবো, ওটা আমি কোনোদিন চিন্তা করিনি। কেন জানি সালোয়ার কামিজটাই আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপর যখন বোরকা ধরলাম, বোরকাতেও মনে হয় যে আমি যাই কিছু করি না কেন আমার শ্বাসটা যেন আমার সেরকম ভাবেই আসে। তা আমি চাই মানে মেনে নেয়া, মানিয়ে নেয়া, অ্যাডজাস্ট করা। হ্যাঁ সেটাই ছোটকালের আমি আশাটা আম্মা পর্যন্ত না। সাজকাহনটা আসলে অনেক রকম, আপনি যে পোশাকেই থাকেন সাজকাহন ব্যাপারটা তো আলাদাভাবে বিশাল। তো যাই হোক, অনেক অনেক ধরুন। আচ্ছা, আরেকজন আপা রয়ে গেছেন, ওনার নাম দেখছি না, স্যামসাং ডিভাইস দেখছি। হ্যাঁ আপা, চশমা পরে আছেন, আপনার নামটা স্ক্রিনে আসছে না, কিছু বলবেন? শুনতে পাচ্ছেন আমার কথা? আনমিউট করতে হবে আপা, আনমিউট করতে হবে। আচ্ছা আপা, ফিরে আসছি আবার, যদি সময় থাকে আমরা স্টুডিওতে যাচ্ছি। আচ্ছা শাওন, তোমাকে ছোট্ট করে উত্তর দিও। যেমন অনেক কালারে আমরা আটকে যাই, অনেক রঙে, হ্যাঁ, সাদা, কালো, লাল, হ্যাঁ, এরকম রঙের কিছু ব্যাপার থাকে। তোমার রঙের ব্যাপারগুলো তোমার কাছে কি মনে হয়? আমি নিজে রংটাকে দীর্ঘদিন যাবত, রং কি কখনো আমাদের জীবনে প্রভাব ফেলে মনে হয়? অবশ্যই ফেলে। আচ্ছা, যেরকম আমি দীর্ঘদিন যাবত কালোতে আটকে ছিলাম। আমার টি শার্ট, শার্ট, শাড়ি, সালোয়ার কামিজ যেটাই পরবো কালো। তারপরে কারণ ছিল কোনো? আমার একটু গথিক স্টাইলটা ভালো লাগতো, সেই ফ্যাসিনেশন থেকে কালোটা বেশি পরা হতো। আবার বন্ধু বান্ধবদের ইনফ্লুয়েন্সও কিছুটা ছিল, যে সবাই মিলে কালো পরছি, তো একটা ইট ওয়াজ এ থিং আর কি। তো পরবর্তীকালে মনে হলো যে এটা কালারটা আমার আসলে চেঞ্জ করা উচিত, একটু কালারফুল হওয়া উচিত কালো থেকে বেরিয়ে এসে। তো এরপর আস্তে আস্তে একটু প্যাস্টেল শেডস, এখন ইদানিংকালে প্যাস্টেল কালারগুলোই বেশি ভালো লাগে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ। একটু পিঙ্ক, অরেঞ্জ, স্কাই ব্লু, সবগুলো প্যাস্টেল শেড আমার ইদানিংকালে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, অদিতি, রং, এই যে ঋতুর সাথে অনেকে রঙের একটা সম্পর্ক আছে কিন্তু ঋতুর সাথে, তোমার কি সেই সম্পর্কটা হয়? হ্যাঁ, সম্পর্কটা হয়। যেমন এখন শরৎকাল, শারদীয় একটা ভাব আছে, শিউলি ফুল আছে, তো এখন সাদা, তারপরে নীল, তারপরে আকাশের রং, মানে এই কালারগুলো আমার মনে হয় পেঁজা তোলা যে আকাশের মেঘগুলো, হ্যাঁ, এত সুন্দর পরিষ্কার। আবার যে দুর্গাপুজোতে হচ্ছে আমরা লালটাও পরি, সাদা লাল। আচ্ছা, তারপরে সিঁদুর খেলি, তো সিঁদুরের যে ওই যে একটা কালার, ওই কালারের শাড়িও আমরা পরি। মানে রংটা কি তোমার জীবনে প্রভাব ফেলে কখনো, এরকম মনে হয়? ফেলে। আমার প্রিয় রং হচ্ছে নীল, তারপর চলে আসে কালো, তারপর সাদা। মানে এই তিনটা থেকে আসলে আমি বের হতে পারি না। দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে। রমা, তোমার? আমার কাছে রংটা মনে হয় যে আমার আত্মবিশ্বাস। আচ্ছা, কারণ আমি একটু কালারফুল পড়তে বেশি পছন্দ করি। অনেকে যেমন ভালোবাসার রং এমন, বিষাদের রং এমন, কষ্টের রং এমন, তুমি কি সেগুলো মানো? মাঝে মধ্যে আর কি। বাট আমার হচ্ছে কালারফুল কেন জানি আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় যে আমি কালারফুল পড়লে আমি নিজে খুব মনটাও কালারফুল হয়ে থাকে। হ্যাঁ, মনটা অনেক মানে হাস্যোজ্জ্বল থাকবো, বা আমাকে দেখতে অনেক লাইট বা খুব ভালো লাগছে এরকম আর কি। তো আমি সবসময় সব কালার মিলে আর কি পড়ার চেষ্টা করি, মানে আলাদা করে কোনো ইয়া করি না, মানে কালারগুলো আর কি ডিফারেন্ট করি না। তো আমার কাছে মনে হয় যে আমি অবশ্য মানে লাল জাতীয় জিনিস একটু বেশি পড়ি, যাতে একটু আমাকে আলাদাভাবে চেনা যায় এরকম আর কি। আচ্ছা, আর এখন আমাদের একেবারে সময় শেষ হয়ে আসছে। শাওন, ছোট্ট করে তোমার কোনো ভবিষ্যৎ প্ল্যান যদি ছোট্ট করে একটু বলতে পারো তোমার জীবনযাপন নিয়ে। আমার যেহেতু অভিনয় করছি এবং আমি ওই ভাগ্যবানদের একজন যারা নিজের প্যাশনকে প্রফেশন হিসেবে নেওয়ার সাহস করতে পেরেছিলাম, তো আমি অভিনয়ের সঙ্গেই থাকতে চাই, মঞ্চ কাজ করে যেতে চাই, পাশাপাশি স্ক্রিনের কাজে আমি রেগুলার হচ্ছি। তো আমার স্বপ্ন সিনেমা করা, সুন্দর গল্প, আমার উপযুক্ত গল্প আসলে অবশ্যই করব। অভিনয়টাই চালিয়ে যেতে চাই এবং পাশাপাশি সুস্থ থাকতে চাই, সুন্দর মানুষ হয়ে গড়ে উঠতে চাই। ভীষণ ভালো লাগলো, তোমার জন্য দোয়া। তুমি খুব শীঘ্রই ভালো একটা সিনেমায় তোমার মনের মতো চরিত্রে অভিনয় করবে। অদিতি?
ছোট্ট করে তোমার কোনো ভবিষ্যৎ প্ল্যান থাকলে বলতে পারো, আর খুব ছোট্ট করে তুমি সিলেটের গান গাইতে চাইলে 2 লাইন গান গাইতে পারো। আসলে ভবিষ্যৎ পরিকল্পনা না, আমি যেটা করি যে আমি নারী অধিকার নিয়ে লেখালেখি করি, এটা আমার খুব ভালো লাগে যে একটা মেয়েও যদি সচেতন হতে পারে তার অধিকার নিয়ে, তো এটা মনে হবে যে আমার খুবই অ্যাচিভমেন্ট মনে হবে আর কি। তো আমি লেখালেখিটা চালিয়ে যেতে চাই। আচ্ছা, এই আর কি 2 লাইন গাবে সিলেটের গান? হ্যাঁ, ছোট্ট করে। ভ্রমর হয়েও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর হয়েও গিয়া, খইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, মুই রাধা মইরা যাইমু বাহ, দারুণ দারুণ। আসলে গানটা পুরোটাই শোনার ইচ্ছা ছিল, পরের বার নিশ্চয়ই শুনতে পাবো, আমাদের সময় একেবারেই শেষ। আর রমা, একটু ছোট্ট করে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা বা যা মন চায় দর্শকদের উদ্দেশ্যে খুব ছোট করে বলো। আচ্ছা, আমার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে কি, আমি জীবনটাকে উপভোগ করতে চাই। আমি প্রচুর ঘুরতে পছন্দ করি, আর হচ্ছে মানুষের মাঝে বা নতুন নতুন কিছু এক্সপ্লোর করতে বেশি পছন্দ করি। তো আমার আপাতত ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, এবং সেটা অলরেডি তুমি করছো? হ্যাঁ, অলরেডি করছি। মানে আমি ছোটখাটো একটু জব করি, তার সাথে আমার পছন্দের নাটক, নাচ সবকিছুই আমি চালিয়ে যাচ্ছি। তো এটাই ভালো। জীবনের প্রতিটি মুহূর্তই আসলে উপভোগ করতে পারাটা, উদযাপিত করতে পারাটাই হচ্ছে বড় সৌন্দর্য, মনের সৌন্দর্য, শরীরের। একেবারে যারা জুমে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। আপনাদেরকেও, আসলে তোমরা সবাই আমার ছোট, তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক দোয়া তোমাদের জন্য। যে যার জায়গায় তোমরা ভালো করো, এই দোয়াই থাকলো নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের পক্ষ থেকে। অনেক গল্প হলো, আড্ডা হলো। ভালো থাকবেন সবাই, একেবারেই শেষের পথে বাড়ি ফিরে যাচ্ছি। আবার দেখা হবে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই যে সাজ কাহন, এটাকে আমরা নিশ্চয়ই মেনটেন করবো, বিশেষ করে সংস্কৃতি, আমাদের দেশীয় সংস্কৃতিকে আমরা যেন ভুলে না যাই। এটাই কিন্তু আমাদের শেকড়। ভালো থাকবেন সবাই।